প্রিয়া বাড়ি ত্যাগ করে আশ্রয় নেয় ডাক্তার আকরাম খানের বাড়িতে। আকরাম খান প্রিয়াকে নিজের মেয়ের মতনই দেখেন। তবে প্রিয়ার কাছে মনে হয় ঢাকায় থাকলে আহিলরা তাকে খুব সহজেই খুঁজে পাবে। তাই সে যত দ্রুত সম্ভব দূরে কোথাও চলে যেতে চায়। প্রিয়া তার ইচ্ছার কথা ডাক্তার আকরাম খানকে জানাতেই তিনি কিছুটা চিন্তায় পড়ে গিয়ে বলেন, তুমি একা একটা মেয়ে, শহর থেকে বাইরে গিয়ে একা কিভাবে থাকবে? আমি কোনোভাবে ম্যানেজ করে নিব, আপনি শুধু আমার এই শহর থেকে দূরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আকরাম খান ভাবনায় পড়ে যান। এভাবে একটা মেয়েকে দূরে কোথাও পাঠাতে মোটেই তার মন সায় দিচ্ছিল না। কিন্তু প্রিয়াও নাছুর বান্দা। সে ঠিক করেই নিয়েছে এই শহরে সে আজই ত্যাগ করবে। আর কোনো উপায়ান্তর না পেয়ে আকরাম খান ঠিক করেন প্রিয়াকে সিলেটে পাঠাবেন। আকরাম খানের পৈতৃক বসতবাড়ি সিলেটে। নিজের মেয়ের মৃত্যুর পর তিনি সিলেটে তার মেয়ের স্মরণে একটি অনাথ আশ্রম তৈরি করেছেন। আকরাম খান সিদ্ধান্ত নেন সেই অনাথ আশ্রম পরিচালনার দায়িত্ব দেবেন প্রিয়াকে। সাথে তিনি সিলেটের স্থায়ী একটি প্রাইভেট ভার্সিটিতে প্রিয়ার অ্যাডমিশনের ব্যবস্থাও করে দিলেন। অতঃপর প্রিয়ার উদ্দেশ্যে বললেন, সাবধানে থেকো, আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। আমি নিজের নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। এই নতুন জীবনটা যেমনই হোক, আশাবাদী আমার অতীতের জীবন থেকে ভালো হবে। আহিল প্রিয়ার রুমে এসে তাকে না দেখতে পেয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কি করবে কিছু ভেবে পায় না। আশেপাশে খুঁজেও যখন প্রিয়াকে খুঁজে পায় না, তখন তার মনে ভয় বাসা বাঁধে। এমন সময় তার হাতে এসে পড়ে প্রিয়ার লেখা সেই চিঠি, যেখানে প্রিয়া লিখেছে সে দূরে কোথাও চলে যাবে এবং আহিল যেন তার খোঁজ না করে। প্রিয়ার এই চিঠিটা পেয়ে আহিল স্তম্ভিত হয়ে যায়। উদ্ভ্রান্তের মতো গাড়ি নিয়ে বেরিয়ে যায় প্রিয়াকে খুঁজতে, কিন্তু কোনো লাভ পায় না। আহিল কি করবে কিছু বুঝতে পারে না। এই প্রথম সে উপলব্ধি করতে পারে প্রিয়ার প্রতি তার মনে কী ধরনের অনুভূতি রয়েছে। এই অনুভূতি কেবল মায়া বা দয়া হতে পারে না, এটা আরো তীব্র অনুভূতি। প্রিয়াকে হারানোর ভয়ে কেঁদেই ফেলে আহিল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যেন সে প্রিয়াকে খুঁজে পায়। প্রিয়াকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে আহিল বাড়িতে ফিরে আসে। আহিলকে অগোছালো অবস্থায় বাড়িতে ফিরতে দেখে রাহেলা বেগম তার কাছে গিয়ে বলেন, কি হয়েছে আহিল, তোকে এমন লাগছে কেন? প্রিয়া কোথাও চলে গেছে মা, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। রাহেলা বেগম এই কথাটা শুনে মনে মনে ভীষণ খুশি হন। এটাই তো চেয়েছিলেন তিনি। কিন্তু আহিলের সামনে নিজের সেই খুশি প্রকাশ না করে অবাক হওয়ার ভান করে বলেন, সে কি কথা, কোথায় গেল মেয়েটা? আহিল নিশ্চুপ দাঁড়িয়ে রইল। গরম আসরাউল আহমেদও সেখানে উপস্থিত হন। প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে তিনি বেজায় চড়ে যান। এমনিতেই নিজের ভাইয়ের মৃত্যুতে তিনি চরম শোকাহত। তার উপর এই খবরটা তাকে আরো আহত করল। তার সব রাগ গিয়ে পড়ল আহিলের উপর। তিনি আহিলের উদ্দেশ্যে রাগী গলায় বলেন, কেমন স্বামী তুমি যে নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারো না? আমি কিছু শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো, যেখান থেকে পারো প্রিয়াকে নিয়ে এসো। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার জন্য মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে, আর নয়। তুমি আমার ছেলেকে দোষ দিতে পারো না। ওই প্রিয়াই তো নিজের ইচ্ছায় আমার ছেলেকে বিয়ে করেছে। আহিলের কি দোষ? আর এখন ও তো ওর নিজের ইচ্ছাতেই চলে গেছে। চলে গেছে না বলো, চলে যেতে বাধ্য হয়েছে। তোমার গুণধর ছেলের জন্যই প্রিয়া সব ছেড়ে চলে গেছে। আহিলের আর ভালো লাগছিল না এসব কথা শুনতে। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। রাহেলা বেগম পিছন থেকে বলে ওঠেন, কোথায় যাচ্ছিস তুই আহিল? আমি প্রিয়াকে খোঁজ আনতে চাচ্ছি আম্মু। আর আব্বু, আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন না পর্যন্ত প্রিয়াকে খুঁজে পাবো ততক্ষণ এই বাড়িতে আমি পা রাখবো না। রাহেলা বেগমের মাথায় হাত চলে যায়। তিনি বলে ওঠেন, এসব তুই কি বলছিস আহিল? ওগো, তুমি আটকাও তোমার ছেলেকে। ও কোথায় খুঁজবে ওই মেয়েকে যে নিজে থেকে চলে যায়? তাকে কি কখনো খুঁজে পাওয়া যায়? আহিল আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আহিল সোজা চলে যায় তুষারদের বাড়িতে, কারণ তার মনে হয় প্রিয়া প্রান্তির কাছে থাকতে পারে। আর যদি নাও থাকে তাহলেও হয়তো প্রান্তি প্রিয়ার কোথায় আছে সে ব্যাপারে জানতে পারে। তুষারদের বাড়ির বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজায় আহিল। কিছুক্ষণের মধ্যেই তুলি এসে দরজা খুলে দেয়। আহিলকে দেখে সে বলে, ভাইয়া, তুমি হঠাৎ এই সময়, কোনো সমস্যা হয়েছে কি? আহিল ভেতরে প্রবেশ করে এদিক ওদিক তাকিয়ে তুলিকে শুধায়, আচ্ছা, প্রিয়া কি তোমাদের বাড়িতে এসছে? কই না তো, প্রেয়া তো আসেনি। কেন, প্রেয়া কি বাড়িতে নেই? আহিল কোনো উত্তর না দিয়ে উল্টো বলে,
তুমি প্লিজ প্রান্তিকে ডাকো, আমার ওর সাথে জরুরি কথা আছে। ততক্ষণে তুষার ও প্রান্তিও সেখানে এসে উপস্থিত হয়। প্রান্তি আহিলকে শুধায়। কি জানতে চাও তুমি? আসলে প্রিয়া ওই চিঠিটা লিখিয়ে বাড়ি থেকে চলে গেছে। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, তাই আমি ভাবলাম যদি তুমি ওর ব্যাপারে কিছু জানো। আমি কিছুই জানি না। আমার বোনটা হঠাৎ কোথায় চলে গেল, আমার খুব ভয় হচ্ছে। এমনিতেই আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, এখন নিজের বোনকে হারাতে চাই না। বলেই কেঁদে ফেলে সে। তুষার প্রান্তিকে শান্ত হতে বলে, অতঃপর আহিলকে প্রশ্ন করে। আচ্ছা, প্রিয়া কি ওর সাথে ফোন নিয়ে যায়নি? না, ও ফোন বাসাতে রেখে আছে। তুষার প্রান্তির হাত থেকে প্রিয়ার লেখা চিঠিটা হাতে নেয়। চিঠিটা মনোযোগ দিয়ে পড়ে বলে, আমার মনে হচ্ছে প্রিয়া শহর ছেড়ে বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছে। প্রান্তির কান্নার বেগ বাড়ে। সে বলে, তাহলে কি ওকে আর খুঁজে পাবো না? কেন পারবো না? আমার মনে হয় ও এখনো শহর ছেড়ে কোথাও যায়নি। আহিল, তুমি একটা কাজ করো, তুমি বাস স্ট্যান্ডে গিয়ে দেখো, আর আমি কমলাপুর রেল স্টেশনে খুঁজে দেখছি। ভাগ্য ভালো থাকলে ওকে পেয়েও যেতে পারি। আহিল ও তুষারের সাথে সম্মতি জানায়। অতঃপর দুজনেই নিজেদের গন্তব্যে রওনা দেয়। ডাক্তার আকরাম খানের সাথে সিলেটগামী একটি বাসের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে এসেছে প্রিয়া। আকরাম খান প্রিয়াকে বাস কাউন্টারে নিয়ে এসে বলে, এই নাও তোমার টিকিট, সাবধানে যেও, আর এই বাটন ফোনটা সাথে রেখো। এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে, পৌঁছে কিন্তু কল দেবে। আপনার এই অবদান আমি কখনোই ভুলবো না আঙ্কেল। কোনো ব্যাপার না মা। প্রিয়া মৃদু হেসে বাসে উঠে বসে। একটু পরেই বাসটা রওনা দেবে। সে অপেক্ষা করতে থাকে বাসটা ছাড়ার। দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকার পর অবশেষে বাস স্ট্যান্ডে পৌঁছায় আহিল। সে বাস স্ট্যান্ডে পৌঁছাতেই দেখতে পায় একটি বাস এখনই স্টার্ট দেবে। সে দ্রুত গিয়ে বাসটিতে উঠে পড়ে। তারপর খুঁজতে থাকে প্রিয়াকে। হঠাৎ করেই সে চমকে গিয়ে বলে ওঠে। আহিল বাসের মধ্যে উঠে কোথাও প্রিয়াকে খুঁজে পায় না। এই বিষয়টি তাকে ভীষণভাবে হতাশ করে। সে হঠাৎ করে বলে ওঠে, তাহলে কি তুমি সত্যি আমার ছেড়ে একেবারের জন্য চলে গেলে প্রিয়া? আর কি কখনো তোমার দেখা পাবো না? বাস ছাড়ার সময় হয়ে আসায় ভীষণ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাস থেকে নেমে পড়ল আহিল। সে এখন পুরোই হতাশায় ভুগছে, তবুও আশা ছাড়ল না আহিল। আজ সারাদিন বাস স্ট্যান্ডেই থাকার সিদ্ধান্ত নিল। তার একটাই উদ্দেশ্য, যে করেই হোক প্রিয়াকে খুঁজে বের করবেই। তার জন্য যা করতে হয় সে করবে। প্রয়োজনে আজ সারাদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে। প্রিয়াদের বাসটা আহিল বাস স্ট্যান্ডে উপস্থিত হওয়ার আগেই ছেড়ে দেয়। তাই আহিল প্রিয়ার আগাল পায়নি। বাসের মধ্যে একজন জানালার পাশের সিটে বসে আছে। প্রিয়া। জানালার কাঁচ ভেদ করে সে দেখে চলেছে বাইরের দৃশ্য। প্রিয়ার চোখের কোণে জমে আছে বিন্দু বিন্দু জলরাশি। আপন মানুষজন, চেনা শহর ছেড়ে সে আজ একজন নতুন গন্তব্যের দিকে পা বাড়াচ্ছে। সে জানে না তার ভবিষ্যৎ কি হবে। নিজের সামনের পদক্ষেপ নিয়েও সন্দিহান সে। তবুও আপাতত সে চাইছে জীবনের স্রোতে গা ভাসিয়ে দেওয়া। সে জানে আপন মানুষজনকে ছেড়ে থাকাটা মোটেই সুখকর হবে না। বিশেষ করে তার প্রান্তের কথা খুব মনে পড়বে। তবুও প্রিয়া নিজেকে শক্ত রাখলো। স্বগতোক্তি করে বলল, আমি একটা অপয়ামী, আমার পাশে থাকলে সবার বিপদ হতে পারে, তাই তার থেকে ভালো আমি দূরে চলে যাই, তাহলেই হয়তো সবাই ভালো থাকবে। আহিলের কথা মনে আসতেই প্রিয়া বলে ওঠে, আহিল ভাইও নিশ্চয়ই তার জীবনটা নতুনভাবে সাজিয়ে নেবে, নতুন কাউকে হয়তো বিয়েও করে নেবে। যাই হোক, সে সুখী হোক, এতে আমিও খুশি হব। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। আমার একতরফা ভালোবাসার অনুভূতি আর আহিল ভাইয়ের দয়ার সংসার থেকে বেটার হবে যেন সে কাউকে মন থেকে আপন করে নিতে পারে। তুষার আহিলকে অনেক বোঝানোর চেষ্টা করছে যেন সে বাস স্ট্যান্ড থেকে ফিরে বাড়ি যায়, কিন্তু আহিল কিছুতেই রাজি হচ্ছিল না। আহিল সমান তালে বলে যাচ্ছিল, আব্বু আমায় বলেছে প্রিয়াকে না নিয়ে যেন আমি বাড়িতে না ফিরে। আমি তাই করব। আমি যতক্ষণ না প্রিয়াকে খুঁজে পাচ্ছি ততক্ষণ বাড়িতে ফিরবো না, আর এটা আমার প্রতিজ্ঞা। তুষার অনেক বুঝিয়েও কোনো লাভ পায় না। সেও আজ সারাদিন কমলাপুর রেল স্টেশনে ছিল, কিন্তু প্রিয়াকে খুঁজেই পায়নি সেখানে। তুষার খুব ভালো করেই বুঝতে পেরেছে প্রিয়া হয়তো তাদের নাগালের বাইরে চলে গেছে। সে আহিলকেও এটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আহিল কোনো কিছু মানতেই রাজি নয়। আহিলকে বোঝাতে ব্যর্থ হয়ে তুষার হাহুতাশ করে বলে, জানি না এটা কেমন ভাগ্য, যে গল্প শুরু হয়েছিল প্রিয়ার একতরফা ভালোবাসার মধ্য দিয়ে,
না জানি সেই গল্পের শেষটা কোথায় গিয়ে শেষ হয়। 3 বছর পর অফিস থেকে ফিরে নিজের ভাড়া বাসায় ফিরে এলো আহিল। এসেই বসে পড়ল সোফায়। অতঃপর প্রিয়ার ডায়েরিটা হাতে তুলে নিল। প্রিয়া চলে যাওয়ার সময় এই ডায়েরিটা রেখে গিয়েছিল। গত 3 বছর থেকে আহিল প্রতিদিন নিয়ম করে এই ডায়েরিটা পড়ে। এই ডায়েরির প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য তার মুখস্থ হয়ে গেছে। ডায়েরির পুরোটা জুড়েই তাকে নিয়ে প্রিয়ার সুপ্ত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। আহিলের ভাবতেও ভালো লাগে যে কেউ একজন তাকে এত বেশি ভালোবেসেছিল, অথচ সে সেই ভালোবাসাটা উপলব্ধি করতে দেরি করে ফেলেছে। এই জন্যই বোধহয় বলে, সঠিক সময়ে মূল্য দিতে না জানলে হারিয়ে ফেলার পর আফসোস করা ছাড়া কিছু করার থাকে না। গত 3 বছর ধরে আফসোস, দীর্ঘশ্বাস এগুলো নিয়েই চলে যাচ্ছে আহিলের জীবনটা। সে তার বাবাকে দেওয়া কথা রাখতে নিজের বাড়িতেও আর ফেরেনি। এখনো সেই কথা নিয়েই বসে রেখেছে যে যতদিন না প্রিয়াকে খুঁজে পাবে ততক্ষণ সে নিজের বাড়িতে পা রাখবে না। হঠাৎ করে আহিলের ফোন বেজে উঠল। আহিল ফোনটা তুলে দেখল তার মা ফোন দিয়েছে। আহিল বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে, কারণ এটা তার কাছে নতুন কিছু নয়। গত 3 বছর থেকে প্রত্যেকটা দিনে রাহেলা বেগম প্রতিদিন এভাবে তাকে ফোন করেন। ফোনে অনেক কানাকাটি করেন, আহিলকে বাড়িতে ফিরতে বলেন। আহিলের প্রথম প্রথম কষ্ট হলেও পরবর্তীতে বিরক্তি জন্ম নেয়। তার উপর যখন একদিন রাহেলা বেগম নিজের মুখেই সব স্বীকার করেন তিনি প্রিয়ার সাথে কিরকম ব্যবহার করেছিলেন, তখন থেকে আহিল নিজের মাকে যথাসম্ভব পেরিয়ে চলে, ভালোভাবে কথাও বলে না। তবুও রাহেলা বেগম প্রতিদিন নিয়ম করে তাকে ফোন করেন। আহিল একটু সময় নিয়েই ফোনটা রিসিভ করলো। সাথে সাথেই রাহেলা বেগম কাতর কণ্ঠে বলে উঠলেন, ফোন ধরতে এত দেরি হলো কেন আহিল? তুই কি ব্যস্ত আছিস? ব্যস্ত থাকলেও বা তোমার কি? তুমি তো সেই প্রতিদিনের মতোই একটু পরে কান্নাকাটি করে ভাসিয়ে দেবে, আমাকে ফিরে যেতে বলবে, তাই তো? তো শুরু করো তোমার নাটক। আহিল, আমার কান্নাকে তোর নাটক মনে হয়? একজন মায়ের মন তুই বুঝবি না? তুই আমার একমাত্র ছেলে, তোকে ঘিরেই যে আমার সব। অথচ তোমার ছেলের জীবন তুমি নিজ হাতে নষ্ট করে দিয়েছ আম্মু। রাহেলা বেগমের অন্তরে গিয়ে লাগলো কথাটা। তিনি জানেন আহিল ঠিক বলছে। নিজের ভুলের উপলব্ধি অনেক আগিয়ে হয়েছে তার। তিনি ভেবেছিলেন প্রিয়াকে দূর করতে পারলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি যে নিজের অজান্তে নিজের ছেলের কত বড় ক্ষতি করেছেন সেটা বুঝতে পারেননি। তাই তো এখন প্রতিনিয়ত তাকে গ্লানির অনলে চলতে হচ্ছে। রাহেলা বেগম অসহায় স্বরে বলেন, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমার অন্যায়ের শাস্তি তুই নিজেকে কেন দিচ্ছিস? ফিরে আয় আহিল, আমার কথা না ভাব, তোর বাবার কথা ভাব। ওনার শরীর আজকাল ভালো যাচ্ছে না, বারবার তোকে দেখতে চাচ্ছেন। তোকে সেদিন ওই কথাটা বলার জন্য উনি আজও আফসোস করেন জানিস? আহিল কোনো কিছুই বলে না। রাহেলা বেগম ফোনটা রেখে দিয়ে ঢুকলে কেঁদে ওঠেন। এই পৃথিবীতে কিছু কিছু অন্যায়ের জন্য একটু ভয়াবহ শাস্তি বোধহয় পেতে হয়। রাহেলা বেগম এখন সেটা উপলব্ধি করেছেন। প্রিয়ার সাথে তিনি যে অন্যায় করেছিলেন তার জন্য আজ তিনি নিজের ছেলের চোখে খারাপ হয়ে আছেন। তার ছেলে তার থেকে এত দূরে, স্বামী থেকে অবহেলিত হন তিনি। এসব কিছু তার মনে পীড়ার জন্ম দিয়েছে। রাহেলা বেগম এখন চান নিজের জীবনের বিনিময়ে হলেও প্রিয়াকে ফিরিয়ে আনতে, তার ছেলের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দিতে। কিন্তু এখন যে সেটা আর তার পক্ষে সম্ভব নয়, তাই এই আত্মগ্লানি বয়ে নিয়ে যেতে হচ্ছে তাকে। সিলেটের একটি বেসরকারি ভার্সিটির ক্যাম্পাসে নিজের কিছু ঘনিষ্ঠ বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে প্রিয়া। এই প্রিয়ার সাথে 3 বছরের আগের প্রিয়ার অনেক অমিল। যদিও স্বভাবে আগের মতোই চাপা স্বভাবে রয়ে গেছে সে, কিন্তু চলনে বলনে অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে সে অনেক আধুনিক মনা এবং স্বাধীন চেতা জীবন যাপন করছে। শরীর স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, আগের থেকেও বেশি সুন্দরী হয়ে উঠেছে সে। অনেক ছেলে তার জন্য পাগল, কিন্তু সে এসবে পাত্তা দেয় না। প্রিয়া নিজেকে গড়ে তুলেছে একজন নারীবাদী হিসেবে। সে নারী অধিকার নিয়ে অনেক কথা বলে। তাদের গ্রুপের বাকি বান্ধবীরাও তার সমমনা। প্রিয়ার চিন্তাধারা এখন এমন, মেয়েরা চাইলে একাই নিজের জীবন কাটিয়ে দিতে পারে, তার জীবনে কোনো পুরুষের প্রয়োজনীয়তা নেই। এই চিন্তাধারাই লালন করে চলেছে। বর্তমানেও এই বিষয় নিয়ে কথা বলছিল সে। এরই মধ্যে তাদের গ্রুপের মেঘলা নামের একটি মেয়ে বলে ওঠে, জানিস আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করেছে। ছেলে নাকি অনেক ভালো ফ্যামিলি, ইঞ্জিনিয়ার। আমার কি বিয়েটা করা উচিত? একদম না, তুই এখনই গিয়ে না করে দে। ছেলে যেমনই হোক সেটা কোনো ফ্যাক্ট না। নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করার প্রশ্নই ওঠে না।
এমন হলে বিয়ের পর তোকে স্বামীর কথা মতো চলতে হবে। তুই কেন কারো দয়ার উপর চলবি? তুই নিজে চাকরি করবি, নিজের টাকায় চলবি, ওমেন এম্পাওয়ারমেন্টে অংশ নিবি। পুরুষতান্ত্রিক সমাজে শোষিত হলে চলবে না তো। আহিল তার অফিসের কিছু জরুরি কাজে সিলেট যেতে চলেছে আজ। যাওয়ার পথে তুষার এবং প্রান্তির সাথে দেখা হয়ে যায় তার। প্রান্তির কোলে তার 2 মাস বয়সী ছেলে প্রান্ত। আহিলকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে প্রান্তি। প্রান্তকে আহিলের কোলে তুলে দিয়ে ব্যথিত স্বরে বলে, আমার ছেলেটা জন্মের পর থেকে নিজের খালামণিকে দেখলই না। কি ভাগ্য ওর। প্রিয়ার অভিমান, রাগ, দুঃখ কি এতটাই বেশি? প্রান্তকে জন্ম দিতে গিয়ে তো আমি মরেই যাচ্ছিলাম। যদি আমি মরে যেতাম তাহলে তো আমাকেও আর দেখতে পেত না কখনো। এসব কিছুর জন্য আমি প্রিয়াকে কখনো ক্ষমা করব না। থাক না এসব কথা। আমি তো এটা বুঝি না, আহিলের সাথে দেখা হলেই তুমি কেন শুধু প্রিয়ার কথা বলো? ওই স্বার্থপর মেয়েটার কথা বলে ছেলেটাকে আর কত কষ্ট দিবে? তোমার বোনের জন্য 3 বছর ধরে ছেলেটা কতই না কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আমার বোনের ভুল বলছি, কিন্তু তবুও আহিলের সাথে যদি ওর সম্পর্ক ঠিক থাকতো তাহলে তো এমন হতো না। প্রান্তির কথা শুনে আহিল কোনো প্রতিক্রিয়া দেখায় না। তাদের সাথে কিছু টুকটাক কথা বলে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে উঠে ড্রাইভ করার সময় প্রান্তির বলা কথাগুলো মনে করে সে। হালকা হেসে বলে, সত্যি হয়তো আমি নিজের দোষী প্রিয়াকে হারিয়ে ফেলেছি। তবে ভাগ্য যদি আরও একবার আমাকে সুযোগ দেয়, যদি আবার প্রিয়াকে আমার জীবনে ফিরিয়ে দেয়, তাহলে আমি ওকে আর হারিয়ে যেতে দেব না। নিজের প্রণয় বন্ধনে আবদ্ধ করে রাখবো। কিন্তু আমার মনে হয় না ভাগ্য আমাকে সেই সুযোগটা আর দেবে। আমি তো এটাও জানি না প্রিয়ার সাথে জীবন আর কোনোদিন দেখা হবে কিনা। ভাগ্য কি আমার উপর আর সদয় হবে না? এইসব ভাবনায় মত্ত থেকেই ড্রাইভ করে চলেছিল সে। প্রিয়া বর্তমানে সিলেটের একটি হোস্টেলে অবস্থান করে। এখানে তার রুমমেট প্রেরণা নামের একটি মেয়ে। গত 3 বছর থেকেই তারা রুমমেট, যার ফলে তাদের মধ্যে সম্পর্কটা অনেক গভীর। প্রিয়ার জীবনের কোনো কথাই প্রেরণার কাছে অজানা নয়। প্রিয়ার অতীত নিয়ে প্রেরণার কাছে সব কথাই খোলাসা করেছে সে। তবে প্রিয়ার চাপা স্বভাবের কারণে টানা 3 বছর একসাথে থাকার পরেও মাত্র 1 মাস আগেই সব জানতে পারল প্রেরণা। তার আগে তো সে পরিবার নিয়ে কোনো কথাই বলতে চাইতো না। এই প্রসঙ্গে কথা উঠলে সে কথাই ঘুরিয়ে দিত। রাতে প্রিয়া ও প্রেরণা ঘুমানোর আগে গল্পগুজব করছিল। কথায় কথায় প্রেরণা হঠাৎ বলে ওঠে, আচ্ছা প্রিয়া, একটা প্রশ্ন করব, উত্তর দিবা? হ্যাঁ বলো। এই কথাটা কিছুদিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আজ আর চুপ থাকতে পারলাম না, তাই করছি। তুমি আবার কিছু মনে করো না? না, কিছু মনে করবো না। তুমি নিশ্চিত মনে প্রশ্নটা করতে পারো প্রেরণা। বলছি যে তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? ভবিষ্যৎ বলতে? আজীবন কি এইভাবে একাই কাটিয়ে দেবে? তোমার তো পরিবার, আত্মীয় স্বজন সব আছে। তোমার কি ইচ্ছে করে না তাদের কাছে ফিরতে? আমি শুধু বর্তমান নিয়েই থাকতে চাই প্রেরণা। অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো কিছুই নেই। অতীতে যা হবার তা তো হয়েই গেছে, আর ভবিষ্যতে যা হবার তা হবে। ও তাই? আচ্ছা ধরো কোনো একদিন তোমার অতীত তোমার সামনে এসে দাঁড়ালো, তখন তুমি কি করবে? আমি অতীতকে এড়িয়ে যাব। সেটা কি এতই সহজ? সহজ না হলে সহজ করে নেব, আমার সেই ক্ষমতা আছে। সেটা সময়ই বলে দেবে। আকাশে ঘন মেঘের ঘন ঘটা। যে কোনো সময় মেঘ চিরে বৃষ্টি এসে ধরা দিতে পারে ধরিত্রীর বুকে। বৃষ্টির আবাহনী বার্তা দিচ্ছে মেঘের তর্জন গর্জন। প্রিয়া সবেমাত্র একজন ছাত্রীকে টিউশনি পড়িয়ে হোস্টেলে ফেরার জন্য রওনা দিল। আসার সময় আকাশ পরিষ্কার থাকায় ছাতাও সাথে আনেনি সে। তাই এখন বেশ চিন্তায় পড়তে হলো তাকে। এখান থেকে তার হোস্টেল বেশ খানিকটা দূরে। আজ পরিবহন ধর্মঘট থাকায় রাস্তায় কোনো যানবাহনও পাওয়া যাবে না। তাই এত দূর কিভাবে হেঁটে যাবে সে নিয়েই ভাবনায় ব্যস্ত ছিল সে। সে যখন এমন ভাবনায় ব্যস্ত ছিল সে সময় যেন তার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলো আকাশ। আকাশ হলো প্রিয়া যে ছাত্রীকে পড়াতে আসে তার বড় ভাই। আকাশরা বেশ বড় লোক, তাদের বড় গাড়িও আছে। আকাশ বেশ বুঝলো প্রিয়ার পরিস্থিতি, তাই সে আগ বাড়িয়ে প্রশ্ন করল, মে আই হেল্প ইউ? আপনি আমায় কিভাবে হেল্প করবেন? আমার গাড়িতে করে আপনাকে আপনার হোস্টেলে পৌঁছে দিতে পারি। আকাশের প্রস্তাবে কি জবাব দেওয়া উচিত সেটা নিয়ে চিন্তায় ব্যস্ত ছিল প্রিয়া। আকাশের চাহনি বেশ অনেকদিন থেকে খেয়াল করছে সে। এই ছেলেটার মনে যে তাকে নিয়ে অন্যরকম অনুভূতি আছে সেটাও বেশ বুঝতে পারে সে।
তাই যত সম্ভব চেষ্টা করে আকাশকে এড়িয়ে যেতে। কিন্তু এখন এই পরিস্থিতিতে আকাশের প্রস্তাব মেনে না নিলে তাকে বেশ বেকায়দায় পড়তে হতে পারে। তাই সে বলে, আমি আপনার হেল্প নিতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। ব্যাপারটা তো দারুণ ইন্টারেস্টিং, মানে আপনাকেও সাহায্য করব আমি, আবার শর্তও মানবো আমি। আরে খুব একটা কঠিন শর্ত নয়, আমার শর্ত এটাই যে আমি পেছনের সিটে বসবো। কেন? সামনে বসলে কি সমস্যা? সামনে বসলে কি আমি আপনাকে গিলে খাবো? উফ, আপনি এত প্রশ্ন কেন করেন? আমার শর্ত মেনে নিন না। প্রিয়া আর কিছু না বলে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। আকাশ মৃদু হেসে নিজের গাড়ির দরজা খুলে দিয়ে বলে, উঠুন। প্রিয়া উঠে বসে পড়ে পিছনের সিটে। আকাশ সামনের সিটে বসে ড্রাইভ করতে শুরু করে। আহিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। একেই বৃষ্টি, তার উপরেই সময়ে তার গাড়িতে সমস্যা দেখা দিয়েছে। সিলেটে পৌঁছে তাই ভারী বিপদে পড়তে হলো তাকে। বিরক্তিতে ব্রুকুচকে এলো এমন সময় আহিল হঠাৎ খেয়াল করলো তার সামনে একটি গাড়ি এসে থামলো। তৎক্ষণাৎ গাড়ি থেকে একটি মেয়ে নেমে রাস্তার মাঝে বমি করতে লাগলো। আহিল প্রথমে সেদিকে পাত্তা দিল না। একটু পর সেদিক পানে তাকাতেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলে উঠল, প্রিয়া। আহিল প্রিয়াকে দেখে এতটাই অবাক যে আবেগের বহিঃপ্রকাশ করতে ব্যর্থ হচ্ছে। সে দৌড়ে প্রিয়ার কাছে যায়। এমন সময় আকাশ গাড়ি থেকে নেমে প্রিয়ার পাশে এসে দাঁড়ায়। আহিল থেমে যায়। প্রিয়া চোখ তুলে তাকাতেই আজ দীর্ঘ 3 বছর পর দুজন একে অপরকে দেখতে থাকে। আহিলকে দেখা মাত্রই প্রিয়া অপ্রস্তুত হয়ে পড়ল। এতদিন পর আহিলকে দেখে কি প্রতিক্রিয়া দেখানো উচিত সেটা ভেবে পেল না। তাই সে আকাশকে উদ্দেশ্য করে বলল, আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করুন, ভালো লাগছে না আমার। বলিয়ে গাড়িতে চড়ে বসলো। আকাশও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আহিল যন্ত্র মানবের মতো সবটা দেখল। প্রিয়াকে এতদিন পর দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। বৃষ্টিতে যে সে ভিজে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। আহিল আকাশের গাড়ির পেছনে ছুট লাগালো, কিন্তু তার নাগাল পেল না। তবুও দমল না সে। আত্মবিশ্বাসের সাথে প্রতিজ্ঞা করে বলল, এতদিন পর যখন তোমার হদিশ পেয়েছি তখন আর তুমি আমি হারিয়ে যেতে দেব না প্রিয়া। তোমাকে আমার কাছে ফিরতেই হবে, আর সেটা যে কোনো কিছু মূল্যেই হোক না কেন। প্রিয়া হোস্টেলের সামনে পৌঁছে গাড়ি থেকে নেমে আকাশের উদ্দেশ্যে বলল, আমি জানি আপনি আমায় ভালোবাসেন, তবে আপনার ভালোর জন্য আপনাকে একটা পরামর্শ দিই। আর সেটা হলো আপনার এই একতরফা ভালোবাসাকে দাফন করে দিন। আমি আপনাকে এই ভালোবাসার বিনিময়ে কিছুই দিতে পারবো না। শুধু শুধু কষ্ট পাওয়ার তো কোনো মানে নেই, তাই না? আমি নিজেও একজনকে একতরফাভাবে ভালোবেসে পুরোটা জীবন জুড়ে কষ্ট পেয়ে গেছি। তাই আমি চাই না আপনিও এরকম কষ্ট পান। আশা করি আপনি নিজের ভালোটা বুঝতে পারবেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই প্রিয়া হোস্টেলের ভেতরে প্রবেশ করলো। প্রিয়ার যাওয়ার পানে তাকিয়ে রইল আকাশ। একটু আগেই তার মন ভেঙে গেছে, তবুও সে সামলানো নিজেকে। মলিন হেসে বলল, কাউকে জোর করে পাওয়ার অধিকার বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আপনি যদি আমায় ভালো না বাসেন তাহলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার এই একতরফা ভালোবাসা আজীবন থেকে যাবে। আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি প্রিয়া, আপনাকে ভোলা সম্ভব নয়। প্রিয়া হোস্টেলে নিজের রুমে আসে, তারপর নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয়। প্রেরণা প্রিয়াকে এভাবে সবকিছু গোছাতে দেখে প্রশ্ন করে, সবকিছু গুছিয়ে নিচ্ছ কেন? তুমি কি কোথাও যাচ্ছ? যাচ্ছি না, তবে খুব শীঘ্রই ফিরতে হবে। আমার অতীত যে ডাকছে আমায়। প্রেরণা প্রিয়ার কোনো কথার মানে বুঝল না। প্রিয়া প্রেরণার হতবিহ্বল মুখের দিকে চেয়ে বলল, আমার কথা বুঝতে হবে না তোমায়। তুমি শুধু এইটুকু জেনে রাখো, খুব শীঘ্রই আমার জীবনে নতুন মোড় আসতে চলেছে। যখন আসবে তখন তুমি নিজেই সেটা দেখতে পাবে। প্রেরণা মাথা দুলিয়ে সম্মতি জানান দিল। প্রিয়া অদ্ভুতভাবে হেসে বলল, এবার মুক্তি পাবো আমি। এতদিন ধরে ব্যাপারটা আমার কাছে গলার কাটার মতো আটকে ছিল। এবার সব ঠিক করবো, সবটা ঠিক করতে হবে আমায়। প্রিয়া আজ ভার্সিটি থেকে হোস্টেলে ফিরেই জানতে পারলো তার জন্য কেউ অপেক্ষা করে আছে। মানুষটা কে হতে পারে সেটা বুঝতে খুব একটা বেগ পেতে হলো না তাকে। অবশেষে প্রিয়ার ভাবনাকে সত্য প্রমাণ করেই আহিল এসে দাঁড়ালো তার সম্মুখ পানে। প্রিয়া হাসি ভরা মুখে বলল, হ্যালো আহিল ভাইয়া, লং টাইম নো সি, কেমন আছো তুমি? আহিলের এতদিনের চাপার আগের বহিঃপ্রকাশ ঘটল। সে ভীষণ রেগে বলল, এতদিন আমার থেকে দূরে থেকে আমাকে এত কষ্টের মধ্যে রেখে এখন তুই এসে জিজ্ঞেস করছিস আমি কেমন আছি? আমি কষ্ট দিয়েছি তোমায় বুঝি? তা কিভাবে কষ্ট দিলাম? আমি কি তোমায় বিয়ে করে দিনের পর দিন তোমাকে স্বামীর মর্যাদা দিইনি? আমি কি তোমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি, নাকি দিনের পর দিন তোমায় অপমান করে গেছি? কোনটা বলো তো? প্রিয়া যে আহিলকে পিঞ্চ করে এই কথাগুলো বলল সেটা বুঝতে পারলো আহিল।
তাই তো অপরাধীর মতো মাথা নিচু করে বলে ফেলল, তুই আমাকে ভুল বুঝতে পারিস প্রিয়া। আসলে আমি অতীতে তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু গত 3 বছর ধরে আমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি সেটা তুই কল্পনা করতে পারবি না। তুমি কিভাবে কষ্টে থাকতে পারো আহিল ভাই? তুমি তো আমার থেকে মুক্তি চেয়েছিলে, আর আমি তোমাকে সেটাই তো দিয়েছিলাম। আমি তো এটাও ভেবেছিলাম এতদিনে তুমি বোধহয় আমায় ভুলে নতুনভাবে জীবন শুরু করেছো। আজ আমি তোমার মুখে এইসব কথা শুনে বেশ অবাকই হচ্ছি। তুই এবার কথাটা শোন প্রিয়া। হ্যাঁ বলো, আমি শুনছি। তুই আমাকে ছেড়ে চলে আসার পরই আমি তোর প্রতি ভালোবাসা উপলব্ধি করতে পেরেছি। বাহ, যখন আমি তোমার কাছে ছিলাম তখন এই ভালোবাসা কোথায় ছিল? একবারও বলেছিলে আমার এই ভালোবাসার কথা? যখন আমি ভেঙে পড়েছিলাম তখন মানসিক সাপোর্ট দিয়েছিলে তুমি আমায়। জানি আমার ভুল ছিল প্রিয়া, কিন্তু তোর ভুলকে এভাবে ছোট করে দেখার মানে নেই। আমার প্রতি তোর রাগ থাকতেই পারে, কিন্তু তাই বলে নিজের সব আপনজনদের ছেড়ে এইভাবে অচেনা একটা শহরে এসে পড়ে থাকবে? আমার কাজের কৈফিয়ত আমি তোমায় দেব না। আমি কৈফিয়ত চাচ্ছি না প্রিয়া, আমি শুধু চাই তুই এখন আমার সাথে ফিরে চল। অসম্ভব, আমি কিছুতেই তোমার সাথে ফিরবো না। কি ভেবেছো তুমি আমায়? আমি কি তোমার হাতে কোনো পুতুল নাকি যে তোমার ইশারায় নাচবো? আমি যখন ইচ্ছা দূরে চলে যেতে বলবে, আবার যখন ইচ্ছা চলে আসবে, আবার যখন ইচ্ছা কাছে টেনে নেবে আমায়। মানে সবটা এতই সহজ। আমার কি কোনো আত্মসম্মান নেই? আমি ফিরবো না। আমার জন্য না হলেও নিজের আপনজনদের জন্য তুই ফিরে চল। জানিস সবাই তোকে খুব মিস করে। তোর আপির একটা ছেলে হয়েছে, ওর নাম প্রান্ত, বয়স 2 মাস। তুই তো ওকে দেখিস নি। প্রান্তি তো ওকে জন্ম দেওয়ার সময় মরতে বসেছিল, সেই সময় বারবার তোকে দেখতে চাইছিল। তোর কাছে না হয় আমার ইমোশনের কোনো মূল্য নেই, কিন্তু ওদের কথা তো একটু ভাব। প্রিয়া নরম হয়। প্রান্তির কথা শুনে তার মন ছটফট করতে থাকে। মনে তীব্র বাসনা জাগে নিজের বোনকে দেখার, তবুও সে এত সহজে গলে না। আহিলের দ্বারা আগে নিজের ইচ্ছাটা পূরণ করবে, তারপর বাকি কিছু, এমন ভাবনা থেকে প্রিয়া বলে ওঠে, বেশ, আমি আবার ঢাকায় ফিরে যেতে রাজি আছি, তবে একটা শর্ত আছে আমার। সেই শর্ত তোমায় অবশ্যই মানতে হবে। শর্ত? কি শর্ত আছে তোর? আমার শর্ত একটাই, আমি মুক্তি চাই এই মিথ্যা সম্পর্ক থেকে। আই ওয়ান্ট ডিভোর্স। প্রিয়া, ঠিকই শুনেছো তুমি। আমি এই আনহেলদি রিলেশনশিপটা আর কন্টিনিউ করতে পারবো না। আমার শান্তির প্রয়োজন, তোমার থেকে মুক্তি চাই আমার। রাজি থাকলে বলো, আমি ঢাকায় ফিরতে রাজি আছি। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না প্রিয়া? প্রিয়ার সাথে সাথেই পাশে থাকা একটি কাচের গ্লাস মেঝেতে ছুঁড়ে ফেলে। গ্লাস ভেঙে কাচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। আহিল বুঝতে পারে না প্রিয়া এমন কেন করলো। প্রিয়া কিছুটা দম নিয়ে বলে, এই ভাঙা কাজ কি তুমি জোড়া লাগাতে পারবে আহিল ভাই? এটা কেমন প্রশ্ন? আমি উত্তরটা দিই, পারবে না। বরং এটা জোড়া লাগাতে গেলেই তোমার হাত রক্তাক্ত হয়ে যাবে। আমার সম্পর্কটাও ঠিক এই ভাঙা কাচের মতো। তাই আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা মিউচুয়াল ডিভোর্সের পথে হাঁটি। আহিল বুঝতে পারলো প্রিয়া নিজের সিদ্ধান্তে কতটা অনড়। তাই আহিল এবার হাল ছেড়ে দিয়ে বলল, বেশ, তবে তুই যা চাস তাই হবে। আমি তোকে মুক্তি দেব এই মিথ্যার সম্পর্ক থেকে। দেখেছো তো আহিল ভাই, অদৃষ্টের কি খেলা। একসময় তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে, আর আজ তোমায় কষ্টের সাথে আমাকে মুক্তি দেওয়ার কথা বলতে হচ্ছে। আমার না ভীষণ পৈশাচিক আনন্দ হচ্ছে। বলেই হাসতে লাগলো প্রিয়া। প্রিয়া আহিলের সাথে আজ অনেকদিন পর নিজের চেনা শহরে পা রাখলো। সিলেটের মায়া ত্যাগ করে সে এলো ঢাকায়। এতদিন পর নিজের চিরচেনা শহরে পা রেখে তার ভীষণ ভালো লাগলো। আহিল তাকে প্রথমে নিয়ে এলো প্রান্তিদের বাড়িতে। আসার পথে দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে প্রিয়া আহিলকে প্রশ্ন করেছে, তোমাকে আমি কি শর্ত দিয়েছিলাম সেটা মনে আছে তো? মনে আছে, বারবার মনে করে দিতে হবে না। প্রিয়া সেই মুহূর্তে মৃদু হাসে। আহিলের হাত ধরেই তুষারদের বাড়িতে পা রাখে সে। প্রিয়ার আসার খবর শুনেই তুলি ছুটে দৌড়ে যায় তার প্রাণপ্রিয় বান্ধবীকে দেখতে। দুজন বান্ধবী এসে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তুলি বলে, এতদিন পর আমার কথা মনে পড়লো? কোথায় ছিলি এতদিন? ছিলাম কোথাও একটা। তোর কি অবস্থা বল? আগের থেকে তো অনেক মোটা হয়েছিস দেখছি। এতদিন পর এসেই আমাকে ইনসাল্ট করছিস? এবার দুজনে একটু হাসে। ততক্ষণে প্রান্তিও এসে উপস্থিত হয়েছে। প্রান্তিকে দেখেই প্রিয়া ছুটে যায় তার দিকে। প্রান্তি দূরে সরে এসে বলে, একদম আমার কাছে আসবি না। আমি কে হই তোর? আপি আমি। তুই কি? হ্যাঁ,
আমাকে যদি নিজের বোন ভাব, তাহলে এতদিন আমার থেকে দূরে থাকতি না, আমার সাথে এভাবে যোগাযোগ বন্ধ করে দিতি না। জানিস, আমার বাবুটাকে জন্ম দেওয়ার সময় আমি মরে যেতে ধরেছিলাম। প্রিয়া অসহায় মুখ করে নেয়। প্রান্তর গাল ছুঁয়ে আদর করে দিয়ে বলে, ও তো অনেক সুন্দর হয়েছে। একদম তোর মতো কিউট পুতুল হয়ে। আপি, তুমি আমার কাছে টেনে নেবে না? মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি বড় বোন হিসেবে মাফ করতে পারো না আমায়? প্রান্তির সাথে সাথে প্রিয়াকে নিজের বুকে টেনে নেয়। আবেগাক্রান্ত হয়ে বলে, তোর ভুল তো আমি সব সময় ক্ষমা করে দিয়েছি, আজও না হয় আরেকবার তোকে ক্ষমা করলাম। প্রিয়া হাসে। সে জানতো প্রান্তি তার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। সবাইকে খুশি দেখে আহিলেরও ভালো লাগে। তার এতদিন নিজেকে দোষী মনে হতো যে তার জন্যই প্রিয়ার জীবনটা এমন হয়ে গেছে। আজ আবার প্রিয়ার জীবনটা গুছিয়ে দিতে পেরে তার অনেক ভালো লাগছে। আহিল প্রিয়ার নাম আলতো স্বরে ডাকে। প্রিয়া তার দিকে তাকাতে এসে বলে, আমি তাহলে এবার চলি, তুমি নিজের খেয়াল রেখো। আহিল যাওয়ার জন্য পা বাড়াতেই তুষার সেখানে উপস্থিত হয়ে বলে, যাচ্ছ মানেটা কি? নিজের বউকে কি এখানেই রেখে যাবে? কেন তুষার ভাই, আমি এখানে থাকলে আমাকে খাওয়াতে কি তোমার খুব অসুবিধা হবে? মোটেই না, কিন্তু তোমার নিজের বাড়ি থাকতে তুমি এখানে কেন থাকতে যাবে বলো? আমার নিজে কোনো বাড়ি নেই তুষার ভাই। আমি আর আহিল আমাদের এই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। সবাই অবাক হয়ে যায় প্রিয়ার কথা শুনে। আহিল নিশ্চুপ থাকে। প্রান্তি বেশ রাগী স্বরে বলে, এটা কেমন কথা প্রিয়া? আহিল তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করেছে, কিভাবে তোকে খুঁজেছে ছেলেটা, তোর জন্য নিজের বাড়ি ছেড়েছে, আর তুই বলছিস ওকে ডিভোর্স দিবি? আমার ডিসিশন আমি নিয়েছি আপি। আমি এই সম্পর্কটা রাখতে চাই না। এমন সময় হঠাৎ সেখানে উপস্থিত হন রাহেলা বেগম। তাহেরা বেগম তাকে প্রিয়ার আসার খবর জানিয়েছিলেন, তাই তো তিনি ছুটে এসেছেন। নিজের করা ভুলগুলো যে এবার শোধরানোর পালা। তিনি এসেই প্রিয়ার সামনে এসে হাত জোর করে বলেন, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি প্রিয়া, সেই অন্যায়ের যথাযথ শাস্তিও পেয়েছি। আমার স্বামী ছেলে কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না, সবার দ্বারাই আমি অবহেলিত। আমি আজ তোমাকে অনুরোধ করে বলছি, আমার ভুলের শাস্তি আমার ছেলেটাকে দিও না। এই 3 বছর ও কি যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সেটা শুধু আমিই জানি। আমি চাই আমার ছেলেটা এবার একটু শান্তি পাক, যেটা শুধু তুমি ওকে দিতে পারো। দয়া করে এই মায়ের অনুরোধ রাখো, প্রয়োজনে আমি তোমার পায়ে। প্রিয়া রাহেলা বেগমকে আটকে দিয়ে বলে, ছি ছি, এমন করবেন না। আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, তবে আপনার ছেলের জীবনে ফেরা আর আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার জীবনটা নিজের মতো করে কাটাতে চাই। কিন্তু দয়া করে আমার রিকোয়েস্ট করবেন না। আর আমি আহিল ভাইকে বলে দেবো যেন বাড়ি ফিরে যায়, সাথে চাচা আর ওকে বলে দেবো যেন আপনার সাথে খারাপ ব্যবহারও না। তবুও তুমি ফিরবে না? না, ফিরবো না। আমরা একে অপরের জন্য সঠিক নই। প্রান্তি কিছু বলতে যাবে, এমন সময় আহিল তাকে থামিয়ে দিয়ে বলে, থাক, আর কিছু বলতে হবে না। প্রিয়ার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমাদের আলাদা হয়ে যাওয়াই বেটার হবে। আমি চাই আমার জন্য যেন ওকে আর কোনো বিব্রতকর অবস্থা। সবাই অসহায় দৃষ্টিতে তাকায়। প্রান্তি শেষবারের মতো প্রিয়াকে বোঝানোর জন্য তার উদ্দেশ্যে বলে, দেখ বোন, কোনো সম্পর্ক ভাঙা যতটা সহজ, গড়া তার চেয়ে 1000 গুণ কঠিন। তাই যাই করিস না কেন, একটু ভেবে চিন্তে করিস। আমি না ভেবে কোনো কাজ করি না আপি। প্রান্তি হতাশ হলো। একে অপরের পাশাপাশি বসে আছে আহিল ও প্রিয়া। তাদের সামনে একটি পেপার। এই পেপারটাই হয়তো আজ তাদের ভাগ্য চিরতরে বদলে দিতে চলেছে। উকিল শেষবারের মতো তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে কি তোমরা আলাদা হয়ে যেতে চাও? হ্যাঁ, এটা আমাদের ফাইনাল ডিসিশন। কিন্তু আমি চাই না। সহসাই এমন একটি কথা বলে আহিলকে অবাক করে দেয় প্রিয়া। আহিল বিস্ময়ের দৃষ্টিতে তাকাতেই প্রিয়া মৃদু হেসে বলে, আমি সেই কিশোরী কাল থেকেই তোমায় ভালোবেসে গেছি। আমার এই ভালোবাসা ঠুনকো নয়, সেই ভালোবাসা সর্বদা ছিল, এখনো আছে। জানো আহিল ভাই, আমি না খুব চাপা স্বভাবের মেয়ে। আমি নিজের মনের কথা কাউকেই মন খুলে বলতে পারি না, তোমাকেও পারিনি। তাই তো তোমাকে হারাতে বসেছিলাম, কিন্তু ভাগ্য আমায় সুযোগ দিয়েছে। আমার একতরফা ভালোবাসার জোর ছিল জন্যই তো এখন তুমিও আমার প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ করছো। এই ভালোবাসা আমি হারাতে চাই না আহিল ভাই। তোমাকে হারানোর কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। আমরা কি সবটা আবার নতুন করে শুরু করতে পারি না? অবশ্যই পারি। দুজনেই হাসে। তারপর কি হলো?
আকাশ মৃদু হাসে, তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তারপর আর কি, ওরা দুজনে সুখে শান্তিতে বসবাস করলো। তাহলে ওই প্রিয়াই সেই মেয়ে যার কারণে তুমি আমার মাকে ভালোবাসতে পারোনি? কে বললো পারিনি? আমি অবশ্যই পেরেছি। তোর মাকেও আমি ভালোবেসেছিলাম। তাহলে আজও কেন তুমি ওই প্রিয়াকে মনে রেখেছ? কেন তার কথা ভেবে কষ্ট পাও? সবাই তো আর প্রিয়া বা পান্তের মতো হয় না, যাদের একতরফা ভালোবাসা পূর্ণতা পায়, কারো ক্ষেত্রে পায় না। আর তাদের মনে এই না পাওয়ার কষ্ট সবসময় থেকে যায়। একতরফা ভালোবাসা হলো স্বেচ্ছায় পান করা বিষের মতো, যা আমাদের হৃদয়কে সবসময় ক্ষতবিক্ষত করে। আর তোর মা হলো আমার জীবনে এমন এক নারী যে আমাকে পাগলের মতো ভালোবেসেছিল, আমাকে ভালোবাসতে শিখিয়েছিল। তাই তো আমি প্রিয়াকে ভুলতে পেরেছিলাম। আমার হৃদয় জন্য শুধু তোর মায়ের বাস। প্রিয়া তো সেই হৃদয় থাকা শুধু একটি দীর্ঘশ্বাসের নাম, যেই দীর্ঘশ্বাসের নাম একতরফা ভালোবাসা। অবশেষে গল্পটার এখানে ইতি টানলাম। কেমন লাগলো জানাবেন। গল্পটির সম্পর্কে আপনাদের অনুভূতি আজ শেয়ার করুন। সবার কাছ থেকে আজ রচনার মতো বড় কমেন্ট চাই, কিন্তু আশা করি আপনারা সবাই গল্পটার সম্পর্কে নিজের ভালো মন্দ সব ধরনের মতামত দেবেন। বিশেষ করে আমি চাই আপনারা গল্পের কিছু সুন্দর দিক যা আপনাদের অনেক ভালো লেগেছে আর খারাপ দিক যেটা ভালো লাগেনি সেটা তুলে ধরুন। গল্পের বিভিন্ন চরিত্র সম্পর্কে নিজের মতামত দিতে পারেন। বিশেষ করে আমি সাইলেন্ট পাঠকদের কমেন্ট দেখতে চাই। আশা করি আপনারা আবার নিরাশ করবেন না। সবার সুন্দর সুন্দর কমেন্টে যেন চোখে পড়ে। আল্লাহ হাফেজ।